নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 24 ঘন্টা এখনও পেরোয়নি অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার সেই রিলেটেড একটা নির্দেশিকা জারি করেছে এবং নতুন ফর্ম নিয়ে আসা হয়েছে। তার সময়কাল এখনও শেষ হয়নি, অর্থাৎ 24 ঘন্টা এখনও পেরোয়নি। তারই মধ্যে নতুনভাবে রাজ্য সরকার ডিক্লেয়ার করলো যে এই পুরো যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আছে সেই ফর্মে নতুন করে সংশোধন আসতে চলেছে। এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে রাজ্য সরকার এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। 11-12 পাতার ফর্ম, এটা হয়তো অনেকেরই ভরতে অসুবিধা হচ্ছে এবং এটা আমি অনারেবল চিফ মিনিস্টারকে জানিয়েছি, সিএস সাহেবকেও জানিয়েছি, যাতে যদি একটুখানি কনসাইজ করা যায়। আর যে পয়েন্টার্সগুলো হয়তো অতটা দরকার নেই, ভ্যাকসিনেশন অতটা আমাদের দরকার নেই, 3টে রুম আছে এটা অতটা দরকার নেই, যেটুকু দরকার সেটুকু যদি আমরা করতে, এটা নিয়ে ভাবা হচ্ছে যদি এটা কম করা যায়। কিন্তু ইনফরমেশনটা শুধু অন্নপূর্ণা যোজনার জন্য নয়, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার। মানে আপনি ফর্মটা ফিল আপ করার সময় যখন দেখছেন যে এই পয়েন্টসগুলো রয়েছে, এটা না ভরলে আমি পাবো না, এটা কিন্তু বিষয়টা নয়। কারণ আগামী দিনে যে প্রচুর কেন্দ্রের যে যোজনাগুলো সুবিধা আমরা আপনাদেরকে দেব, সেটার জন্য কিন্তু এই ডকুমেন্টেশনটা দরকার। আমরা চাই, দেখুন, এটা আমাদের টাকা, এটা আপনার টাকা, এটা মানুষের টাকা, ভুল কারুর হাতে যেন না যায়। কিন্তু যেগুলো হয়তো অতটা আমাদের দরকার নেই, হয়তো অন্য যোজনার জন্য এই মুহূর্তে আমরা ভেবে দেখছি যদি একটু কনসাইজ করা যায়। খুব গুরুত্বপূর্ণ নিউজ, কারণ কালকে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই ফর্মের মধ্যে অনেক ভুল আছে, অর্থাৎ পুরো ফর্মটাই ভুলে ভরা বসুন্ধরা টাইপের। কারণ এই ফর্মে সব কিছু কমপ্লিট করতে গিয়ে সাধারণ মানুষ প্রচণ্ড অসহায় ফিল করবে, কারণ বহু মানুষের কাছে এর সমস্ত ডেটাই নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে জমির তথ্য থেকে শুরু করে গাড়ির তথ্য থেকে শুরু করে বহু কিছু সাধারণ মানুষের কাছেই নেই। যে সাধারণ মানুষ এক পেজের একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে অসহায়ের মতো ব্যাংকে বসে থাকে, সেই সাধারণ মানুষকে 12 পাতার ফর্ম দেওয়া হয়েছিল এই ভান্ডারের আন্ডারে সমস্ত প্রকল্পের সুবিধে নেওয়ার জন্য। যাই হোক, এই ফর্ম সম্পূর্ণভাবে নতুন করে সংশোধনের পথে যাচ্ছে। আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে রাজ্য সরকার নতুন করে কি কি সংশোধন করতে চলেছে এবং সেখানে কি কি পরিবর্তন করতে চলেছে। এবার আসি এই ফর্মে কোথায় কোথায় সংশোধনের প্রয়োজন আছে এবং রাজ্য সরকার কোন বিষয়ে সংশোধনের কথা ভাবছে। দেখুন, এই ফর্মটা 12 পাতার ফর্ম এবং এই ফর্মের ছত্রে ছত্রে এমন কিছু ইনফরমেশন চাওয়া হয়েছে যে ইনফরমেশন সাধারণ মানুষের কাছে তৈরি করতে গেলে, মানে পেতে গেলে রীতিমতো সমস্যায় পড়বে। দেখুন, প্রথম যে এই ফর্মের ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবারের প্রধানের নাম। দেখুন, এই পর্যন্ত ঠিক ছিল, নাম তার জানতে চাওয়া, তার অ্যাড্রেস জানতে চাওয়া, এগুলো পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এরকম বহু মানুষ আছেন যিনি হচ্ছে তার পরিবারের প্রধান কেউ নেই, অর্থাৎ তিনি হয়তো বিবাহিত হয়েছেন, তারপর পরবর্তীকালে তিনি গিয়ে বাপের বাড়িতে থাকছেন এবং সেই ক্ষেত্রে তার ফ্যামিলির অল ডিটেলস তার কাছে নেই। হয়তো প্রধানের নাম পেয়ে যাবে, অ্যাড্রেস পেয়ে যাবে, কিন্তু এখানে শুধুমাত্র প্রধানের নাম আর অ্যাড্রেস চাওয়া হয়নি, তার সঙ্গে সঙ্গে ওই পরিবারের প্রধানের আধার নাম্বার চাওয়া হয়েছে, রেশন কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, এমনকি পরিবারের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসও চাওয়া হয়েছে। এখন ভাবুন তো, একজন পার্সন যে যথেষ্ট সমস্যার মধ্যে আছে এবং সরকারের কাছ থেকে তার একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা যদি তার অ্যাকাউন্টে আসে, তাতে তার যদি সংসার চলে, সেখানে সেই মানুষটা তাকে যদি আবার ফিরে গিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরের ডিটেলস নিয়ে আসতে হয়, আধার কার্ডের নাম্বার নিয়ে আসতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে আসতে হয়, যথেষ্ট অসম্মানের ব্যাপারটা, পেতেও অনেক সমস্যা তৈরি হবে। অনেক সময় শ্বশুরবাড়ি এই জিনিসগুলোকে মেনেও নিতে চায় না। দেখুন, সব মানুষের প্রবলেম হবে এটা আমি বলছি না, কিছু মানুষের প্রবলেম তো হবে। সরকার সবার, আমার আপনার সবার, তাই সাধারণ মানুষ, কয়েক হাজার মানুষ এই সমস্যার মধ্যে পড়বে প্রথম পয়েন্টেই। দ্বিতীয় পয়েন্টে আসি, তাহলে এই জায়গায় পরিবারের প্রধানের নাম অ্যাড্রেস চাওয়াটা গুরুত্বপূর্ণ জিনিস, হয়তো আধার নাম্বারও কালেক্ট করা যাবে, কিন্তু রেশন কার্ডের নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, এগুলো পেতে সমস্যা হবে। আমার মনে হয় সরকারের এই বিষয়টা দেখা উচিত। নাম অ্যাড্রেস জানা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই জন্য ওই বিষয়গুলোকে নেওয়া উচিত। সেকেন্ড আসি, যে সমস্ত পরিবারের সদস্যের
বার্থ ডেট থেকে শুরু করে একদম কি কি ভাতা পাচ্ছে সমস্ত ডিটেলস দেওয়া। দেখুন এখানে দেখতে পাবেন সকল সদস্যের জন্ম তারিখ দিতে হবে, লিঙ্গ দিতে হবে, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক দিতে হবে, তার আধার নাম্বার দিতে হবে, সে যদি কোনো ডিবিটি পাচ্ছে সেটার ডিটেলস দিতে হবে, অন্নপূর্ণা যোজনাতে যদি আবেদন করে আছে তাহলে সেটারও জানাতে হবে, এবং 5 বছরের কম হলে তার ডিটেলস দিতে হবে। এখন ভাবুন তো, আপনার পরিবারে 16 থেকে 17 জন সদস্য আছে, এরকম জয়েন্ট ফ্যামিলি পশ্চিমবঙ্গে বহু রয়েছে। এখন সমস্ত সদস্যের আধার নাম্বার, সমস্ত সদস্যের হচ্ছে ডেট অফ বার্থ, এগুলো কালেক্ট করা যথেষ্ট সমস্যার। মানে আপনি কখনো ব্যাংকে যাবেন, আপনি কখনো হসপিটালে যাবেন, যেখানে গিয়ে আপনি অসহায় মানুষদেরকে দেখতে পাবেন, এরকম বহু মানুষকে পেয়ে যাবেন যারা সামান্য ফর্ম ফিল আপ করতে পারছে না বলে ঘন্টার পর ঘন্টা ব্যাংকে গিয়ে বসে আছে এবং ঘন্টার পর ঘন্টা হসপিটালের লাইনে গিয়ে দাঁড়িয়ে আছে। অসহায় ওই মানুষগুলোর কথা ভাবুন, যে মানুষগুলোকে এই সমস্ত ডিটেলস পাওয়ার পরে সেগুলোকে ফিল আপ করতে হবে। কাল থেকে আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যে বিএসকেগুলো রয়েছে, বাংলা সহায়তা কেন্দ্রগুলো রয়েছে, লাইনে দাঁড়িয়ে আছে কয়েক হাজার মানুষ, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করার জন্য। আপনি ভাবুন তাহলে যে তাকে যদি এই 12 পাতার ফর্ম ফিল আপ করতে হয় কতখানি হয়রানির শিকার হবে। এরপরে আমি আরও আসছি, আপনাদের সঙ্গে আরও ব্যাপারগুলোকে বোঝাই। তাহলে এখানে আধার নাম্বার, রেশন কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ এগুলো নেওয়ার পরে আবার এই ফর্মের মধ্যেই সমস্ত যে পার্সন আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, আইএফএসসি কোড এগুলো চাওয়া হয়েছে। সরকার বলছে যে আমরা এই সমস্ত ডিটেলস একবারেই নিয়ে নিচ্ছি, কিসের জন্য না ভবিষ্যতে যে সমস্ত প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে আসবে সেগুলোর জন্য। এখন ভাবুন তো, ভবিষ্যতে তো বহু প্রকল্প আসবে, বহু পার্সনের জন্য আলাদা আলাদাভাবে আসবে, শিশুদের জন্য আলাদা প্রকল্প আসবে, বাকি যারা খুব বয়স্ক মানুষ তাদের জন্য আলাদা প্রকল্প আসবে। তো একটা ফর্মে নেওয়ার কি দরকার? যদি নিতেই হয় অনলাইন সিস্টেম চালু করুন, অনলাইনে ফর্ম ফিল আপ করবে, যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত স্কিমগুলো রয়েছে যেখানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং সেই ফর্ম ফিল আপের মাধ্যমে যে যার যে প্রকল্পের সুবিধে পাওয়ার সেগুলো পাচ্ছে। রাজ্য সরকার সেই বিষয়ে কেন পদক্ষেপ নিচ্ছে না? বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই ইন্টারনেট পরিষেবা অ্যাভেলেবেল আছে, যেখানে নেই সেখানে কিছুটা দূরে হলেও অ্যাভেলেবেল আছে, তো অনলাইনে করে দিন। কিন্তু সরকারের এই যে পরিকল্পনা যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে নেওয়া হবে, সবার আইএফএসসি কোড নিয়ে নেওয়া হবে, যে সাধারণ মানুষ ওটিপি ফ্রডের ডেলি শিকার হচ্ছে, যে সাধারণ মানুষ সাইবার ফ্রডের ডেলি শিকার হচ্ছে, যে সাধারণ মানুষ গ্যাস রিসেন্টলি যে যখন গ্যাস শেষ হয়ে গেছিলো তখন বহু মানুষ ফোন করে গ্যাস দেওয়ার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিয়েছে, সেই সাধারণ মানুষের কাছ থেকে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে নেওয়া এবং শুধুমাত্র একজনের কাছ থেকে সমস্ত পরিবারের ডিটেলস নিয়ে নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের, সেইটা যথেষ্ট পরবর্তীকালে প্রাইভেসি ইস্যু হতে পারে। তো আমার মনে হয় যে পার্সন এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনাফ, যথেষ্ট তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপরে এতজন পার্সনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নেওয়া এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন যে আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিচ্ছি যাতে ভবিষ্যতে সমস্ত সুযোগ সুবিধে দেওয়া হয়, এবং এখানে কোনো ম্যান্ডেটরি নয় যে সমস্ত ফর্মে যা কিছু ডিটেলস আছে সেগুলো ফিল আপ করতে হবে। দেখুন আমরা আছি পশ্চিমবঙ্গে, যেখানে গত 15 বছর ধরে আমরা কাটমানি দিয়ে দিয়ে অভ্যেস হয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কাটমানি নিয়ে নেওয়ার অভ্যেসও হয়ে রয়েছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার বদলানোর সঙ্গে সঙ্গে এই সমস্ত সরকারি কর্মচারীরা রাতারাতি বদলে যাবে, এই চিন্তাভাবনা করাটা কিন্তু অনেক ভুল। কারণ এখনও পর্যন্ত আপনি অনেক বিডিও অফিস, অনেক এসডিও অফিসে দেখতে পাবেন যে যেখানে খুব ছোট্ট ছোট্ট ভুল দেখিয়ে কিন্তু প্রচুর পরিমাণে টাকা নিয়ে নেওয়া হয়। বিশেষ করে বিডিও এবং এসডিও অফিসগুলোতে কিন্তু এর পরিমাণটা যথেষ্ট বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে এইটা বোঝানো এখানে সমস্ত ডিটেলস ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, ম্যান্ডেটারি নয়, এই জিনিসটা কিন্তু যথেষ্ট প্রবলেমেটিক, সমস্যাজনক। কারণ সাধারণ মানুষ ভয়ে থাকবে যদি আমি ফিল আপ না করি, যদি পরবর্তীকালে আমাকে অন্নপূর্ণা ভাণ্ডার না দেওয়া হয়। এই ব্যাপারগুলো আমার মনে হয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা খুব দরকার, দেখার খুব দরকার আছে। কারণ সাধারণ মানুষের সঙ্গে অনেকভাবে অনেক রকমভাবে কিন্তু শোষণ করা হয়। দেখুন গত 15 বছর ধরে এই সাধারণ মানুষরাই কিন্তু শোষণের শিকার হয়ে এসছে।
তাই নতুন করে রাজ্য সরকার তৈরি করার একটাই অর্থ, যে যাতে খুব সহজে এবং সহজ উপায়ে সাধারণ মানুষ এই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারে, অর্থাৎ কাটমানির যে শোষণ, সেই শোষণ থেকে যাতে বাঁচতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন করে রাস্তা খুলে দেওয়া, যেখানে প্রচুর পরিমাণে করাপশন হওয়ার চান্স আছে, দুর্নীতি হওয়ার চান্স আছে, সেই জায়গাটা খুলে দেওয়া আমার মনে হয় সরকারের এই বিষয়ে কিন্তু যথেষ্ট ভাবা উচিত। কারণ এই জিনিসগুলো আমরা হয়তো বলে দিচ্ছি বা কোনো মন্ত্রী হয়তো বলে দিচ্ছে, কারণ এই জিনিসগুলো আপনারা হয়তো বলে দিচ্ছেন যে এখানে কোনো কিছু প্রবলেম নেই, কিন্তু অ্যাকচুয়াল গ্রাউন্ডে আপনি যদি দেখেন, গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। সেখানে বহু মানুষ থাকবে যারা এই ছোট্ট ছোট্ট ভুল দেখিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটাকে বাতিল করতে পারে। যদি বাতিল নাও করে থাকে, আবার অনেক সময় কি হয় না, ভয় দেখানো হবে যে বাতিল হয়ে যাবে, কিছু পরিমাণ দিন, তাহলে হয়তো ফর্মটা ঠিক করে দেওয়া যাবে, সেখানে কিন্তু এই জিনিসগুলো চলবে। তাই দুর্নীতির হাত থেকে বাঁচতে আমার মনে হয় সরকারের উচিত এই পুরো বিষয়গুলোকে দেখা। দেখুন, এরপরে যেটা জানতে চাওয়া হয়েছে, সমস্ত সদস্যের ভোটার ডিটেলস। দেখুন, পশ্চিমবঙ্গ নয়, শুধু সারা ভারতবর্ষে আপনি যদি দেখেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত প্রাইভেসি দাঁড়িয়ে থাকে আপনার আধার নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, আপনার মোবাইল নাম্বার, এবং এগুলোর ওপরেই কিন্তু সমস্ত ডিটেলস দাঁড়িয়ে থাকে। এখন ভাবুন, যে পার্সন আবেদন করছে তার ডিটেলস চাওয়া যুক্তিযুক্ত, কিন্তু যে পার্সন এতে কানেক্টেডই নয় কোনোভাবে, অর্থাৎ বাড়ির আলাদা বাকি যে সদস্য, তাদের আধার নাম্বার নিয়ে নেওয়া, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে নেওয়া, তাদের মোবাইল নাম্বার নিয়ে নেওয়া, তাদের ভোটার আইডি কার্ডের ডিটেলস নিয়ে নেওয়া, এটা প্রাইভেসি ব্রিচ হচ্ছে নাকি? সরকার যদি কোনো প্রকল্পের সুবিধে বাড়ির বাকি সদস্যদেরকে দিতে চায়, আমার মনে হয় সরকারের বাকি সদস্যের যে ডিটেলস, সেটা আবেদনের সময় নেওয়া উচিত। এটা নয় যে একটা স্কিমের মাধ্যমে এই সমস্ত ফর্মের সমস্ত ডিটেলস, সমস্ত পরিবারের ডিটেলস নিয়ে নেওয়া উচিত। এই ক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ খুব দরকার, কারণ এতে ভবিষ্যতে কিন্তু অনেক বড় প্রাইভেসি ইস্যু হতে পারে, অনেক বড় ধরনের ফ্রড হতে পারে, সাইবার ফ্রডের শিকার সাধারণ মানুষ হতে পারে। তো এই বিষয়গুলো সরকারের দেখা উচিত। আর এতজনের এপিক ডিটেলস না নিয়ে আমার মনে হয় যে পার্সন আবেদন করছে বা তার পরিবারের বাকিদের কিন্তু ডিটেলস নেওয়া উচিত, কিন্তু পুরো একটা জয়েন্ট ফ্যামিলিতে যতজন আছে সবার ডিটেলস নেওয়া এটা যুক্তিযুক্ত নয়। এরপরে আসি বিভাগ, যেগুলো সংরক্ষিত অসংরক্ষিত কিনা। দেখুন, এই বিষয়টা পুরোটাই যুক্তিযুক্ত, কারণ দেখুন কে কোন ক্যাটাগরিতে রয়েছে, জেনারেল ক্যাটাগরিতে কেউ রয়েছে, এসসি এসটি, কে কোন ক্যাটাগরিতে রয়েছে সেটা সরকারের জানা খুব দরকার। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একদম পারফেক্ট আছে, এই জায়গাটা কোনো বদল দরকার নেই। এরপর আসি রেশন কার্ডের ডিটেলস নিয়ে। দেখুন, যে আবেদন করছে তার রেশন কার্ডের ডিটেলস জানার দরকার আছে, সেখান থেকে সেই কার্ডের ধরন জানাও খুব দরকার আছে, রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা এই জিনিসটাও জানা খুব দরকার, কারণ রাজ্য সরকারের এই জিনিসটা নিশ্চিত করা খুব প্রয়োজন যে রেশন কার্ড দিয়ে তারা কি সত্যি রেশন পাচ্ছে, অর্থাৎ গ্রাউন্ড রিয়ালিটি কী সেটা এই ফর্মের মাধ্যমে উঠে আসবে। কিন্তু এইখানে যেটা রয়েছে, যে পাকা বাড়ি রয়েছে কিনা, 3খানা পাকা বাড়ি রয়েছে কিনা, বা তার কত জমি রয়েছে, সেই জমির মালিকানা কার কাছে রয়েছে, এইগুলো কিন্তু যথেষ্ট অহেতুক এবং প্রয়োজনীয় নয়। যদিও মন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে এই জিনিসগুলোকে সংশোধন করার চিন্তাভাবনা করা হচ্ছে, কারণ এই বাড়ি রিলেটেড ইনফরমেশন অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে কানেক্টেড না থাকারই কথা। কারণ এই যে স্কিমটা, এইটা গতবারের যে সরকার ছিল তারা দুর্নীতি প্রচুর হয়েছে মানা যায়, কিন্তু তারা সবাইকে দিয়ে এসছে, যার বাড়ি ছিল তাকেও দিয়ে এসছে, যার বাড়ি ছিল না তাকে দিয়ে এসছে। নতুন যখন রাজ্য সরকার তৈরি হয়েছে সেইখানেও এই প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছে যে যারাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারও পাবে। তো রাজ্য সরকারের এই ইনফরমেশনগুলো নেওয়ার কোথাও যেন ইঙ্গিত দিচ্ছিল যে যাদের কাছে বাড়ি আছে, গাড়ি আছে, তাদের লক্ষ্মীর ভাণ্ডারের অনুরূপ অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার দরকার কি? তাহলে এই জিনিসটা প্রথমেই ক্লিয়ার করে দেওয়ার দরকার ছিল যে যাদেরই পাকা বাড়ি আছে, 2-3টে বাড়ি আছে, জমি জমা আছে, গাড়ি রয়েছে, তাদের দেওয়া হবে না অন্নপূর্ণা ভাণ্ডার। এই বিষয়টা প্রথমেই ক্লিয়ার করা দরকার ছিল। যদিও সরকার এটা এখনও পর্যন্ত বলছে না যে দেয়া হবে না, সরকার বলছে আমরা ইনফরমেশনটা নিচ্ছি। কিন্তু যদি সরকার এই পুরো বিষয়ের ওপরে নতুন করে এরকম কিছু প্রভিশন নিয়ে আসে, পলিসি নিয়ে আসে, তাহলে কিন্তু সমস্যা ভবিষ্যতে কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হবে। কারণ সাধারণ মানুষের কাছে একটা ভুল মেসেজ কিন্তু এই পুরো ফর্মের মাধ্যমে
যাবে, যেটা এই নতুন রাজ্য সরকারের ওপরে যে বিশ্বাসযোগ্যতাটা সেটা কিন্তু কমাতে পারে। তাই এই বিষয়ে সরকারের কিন্তু দেখা উচিত। গাড়ির ব্যাপারটা আমি আপনাদেরকে বললাম। এরপরে স্বাস্থ্য বিমা, হ্যাঁ এই ব্যাপারটা যে পার্সন আবেদন করছে তার দরকার, বাকিদের স্বাস্থ্য বিমা আছে কি নেই সেটা জেনে কিছু লাভ নেই, কারণ সেটার জন্য আলাদা করে আপনারা সার্ভে করুন, দেখুন যে কারা কারা স্বাস্থ্য বিমার মধ্যে আছে, কারা নেই, কাদেরকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া যাবে, কাদেরকে কার্ড দেওয়া যাবে না। কিন্তু সেটা অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে জোর করে কারুর কাছ থেকে ইন্স্যুরেন্সের ইনফরমেশন নিয়ে নেওয়া, এটা কোথাও যেন যুক্তিযুক্ত মনে হচ্ছে না, যদিও সরকার এই বিষয়টা পুরো সংশোধনের পথে যাবে। এরপরে আসি যেটা হলো প্যান কার্ড নাম্বার। দেখুন যে জিনিসটা আমি বলছিলাম, অলরেডি এর আগে আধার কার্ড নিয়ে নিয়েছে, রেশনের ডিটেলস নিয়ে নিয়েছে ডিজিটাল কার্ডের, এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে নিয়েছে, ভোটার ডিটেলস নিয়ে নিয়েছে, রইল বাকি প্যান কার্ড। সেটাও কিন্তু চাওয়া হয়েছে, সমস্ত সদস্যের প্যান কার্ড নাম্বার চাওয়া হয়েছে। অর্থাৎ এই পুরো ফর্মটা দেখুন রীতিমতো একটা বড় সার্ভে বলতে পারেন, কারণ প্রত্যেকের বাড়িতে একজন করে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, এবং সেই অন্নপূর্ণা ভাণ্ডার একজন যদি ফিল আপ করে সে কিন্তু তার পরিবারের সকল সদস্যের সব কিছু ফিল আপ করতে হবে। তো এটা সার্ভে হলো নাকি? এটাকে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওয়ান টাইপ অফ এনআরসি, সেটা কি নয়? কারণ কি কারুর বাড়িতে এরকম থাকবে না, খুব কম ফ্যামিলি থাকবে যেখানে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গের হাল হকিকত কিন্তু সব কিছু চলে আসবে এই ফর্মের মাধ্যমে, কারণ সেখানে সমস্ত ডিটেলস পাওয়া যাবে, প্যান কার্ড থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে, ভোটার কার্ড থেকে শুরু করে, কি ইন্স্যুরেন্স দিচ্ছেন, কি প্রিমিয়াম পে করছেন, কি আপনার ডিজিটাল কার্ডে রেশন নিচ্ছেন কি নিচ্ছেন না, এগুলো জমি জমা কী রয়েছে, গাড়ি কী রয়েছে, বাড়ি কী রয়েছে, সব ডিটেলস কিন্তু চলে আসবে। আচ্ছা এরপরে আসি কর্মসংস্থানের ধরন। দেখুন যেটা নিয়ে আমি বলছিলাম যে আবেদন করছে লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই ফর্মটা অ্যাপ্লাই করবে, যারা রীতিমতো হাউসওয়াইফ আছে, বাড়িতে কাজ করে, সংসার চালায় এবং পুরো সংসারের সমস্ত স্ট্রাগেলটাকে প্রত্যেক দিন ডেলি বেসিসে বই নিয়ে চলেছে। তাদের আবার কর্মসংস্থানের ধরন কী হবে? আসল কথা সরকার জানতে চাইছে যে বাকিরা কোন বিষয়ে কি করছে। অর্থাৎ আপনার ফ্যামিলিতে আপনি হাউসওয়াইফ, আপনি বাড়িতে আছেন, কিন্তু বাকি যারা পরিবারের সদস্য রয়েছে তারা কোন ক্ষেত্রে চাকরি করছে, সরকারি চাকরি করছে, বেসরকারি চাকরি করছে, পরিযায়ী শ্রমিক রয়েছে না বেকার রয়েছে, এই সমস্ত ডিটেলস চাইছে। এখন ভেবে দেখুন তো, যে আবেদন করছে তার সম্বন্ধে কম ডিটেলস চাওয়া হচ্ছে এই ফর্মে, যে তার পরিবারের সকল সদস্যের কিন্তু বেশিরভাগ সব ডিটেলস চাওয়া হচ্ছে, যেটা আমার মনে হয় সংশোধনের খুব দরকার আছে। কারণ এই জিনিসগুলো একদম প্রাইভেসিটাকে ব্রিচ করে, একটা ফ্যামিলির টোটাল প্রাইভেসিটাকে ব্রিচ করে। এরপরে পুরো লিটারেসি রেটটাকেও চেক করে নেওয়া হচ্ছে, শিক্ষিত কতজন আছে, অশিক্ষিত কতজন আছে। অর্থাৎ এটা শুধু ফর্ম বলবো না, এই ফর্মটা ফিল আপ করার পরে যদি সত্যিকারে এই ফর্মটা ফিল আপ করতে হয় আপনাকে, আপনি আপনার পরিবার সম্বন্ধে যেটা জানতেন না সেটাও পর্যন্ত জেনে যাবেন, যে কতজন পড়াশুনো করেছে, কতজন পড়াশুনো করেনি, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে, কী স্যালারি পায়, সমস্ত কিছু ডিটেলস। আচ্ছা বার্ষিক আয়, মোট পরিবারের বার্ষিক আয় জানতে চাওয়া হয়েছে। দেখুন এটা জানাটাও কোনো ক্ষতিকারক কিছু নয়, এটা দেওয়া উচিত, কিন্তু এইখানে একটা জিনিস মেনশন করা উচিত যে আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় হওয়া উচিত। এটা নয় যে পুরো পরিবারের বার্ষিক আয় বলুন। পুরো পরিবারের মধ্যে ধরুন যে একটা জয়েন্ট ফ্যামিলিতে 15-16 জন থাকে, তো পুরো পরিবারের বার্ষিক আয় এখানে 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা কেউ যদি মেনশন করে, কারণ সে তো মিথ্যা কথা তো লিখতে পারবে না, কেউ যদি মেনশন করে তাহলে ভাবুন ভবিষ্যতে তাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। এই দুর্নীতিগুলো শিকার গ্রাউন্ডে হতে থাকবে, সেগুলো তো আর মন্ত্রী দেখতে যাবে না, সেগুলো তো আর আধিকারিকরা দেখতে যাবে না, গ্রাউন্ডে এদেরকে যখন ফর্ম ফিল আপ করানো হবে তখন এদেরকে ভয় দেখানো হবে, সাধারণ মানুষকে ভয় দেখানো হবে, দিয়ে অনেক কাটমানি নিয়ে নেওয়া হবে। এই ব্যাপারগুলো সরকারের দেখা উচিত। এখানে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় এটা জানা খুব দরকার। আচ্ছা সিএ এর বর্তমান অবস্থা এটা তো জানা খুব জরুরি, কারণ বর্তমানে সিএ নিয়ে প্রচুর ইস্যু চলছে, আমরা বাইরের কাউকে কেনই সুযোগ দেব সেই বিষয়টা দেখা দরকার, এটাতে কোনো পরিবর্তনের দরকার নেই। এরপরে আসি কিষাণ ক্রেডিট কার্ড, এই সমস্ত ক্রেডিট কার্ড পাচ্ছে কিনা, এখানেও আমার বক্তব্য থাকবে যে এই পরিবারের সকল সদস্যের ক্রেডিট কার্ডের ডিটেলস আমরা জেনে কী করব, যে আবেদনকারী রয়েছে তার পরিবার কোনো কিছু পাচ্ছে কিনা সেই বিষয়টা দেখা উচিত। সেই পার্সন কোনো মৎস্যজীবী ক্রেডিট কার্ড হোল্ডার কিনা বা শিল্পী ক্রেডিট কার্ড হোল্ডার কিনা, কারণ সেই বিষয়ে সরকারের স্কিমগুলো আসবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখানে পুরো পরিবারের ডিটেলস চাওয়া হয়েছে, এই ব্যাপারটাতেও সংশোধনের খুব দরকার আছে। এসআইআর এর ব্যাপারটা দেখুন, এসআইআর এর ব্যাপারটা বাকি সদস্যের থেকেও পরিবারে যে অ্যাপ্লাই করছে তার আবেদনকারী পরিবারের এসআইআর এর ডিটেলস নেওয়া উচিত, যদিও এখানে সরকার বাকি সমস্ত সদস্যের এসআইআর এর ডিটেলস চেয়েছে।
এটা ভালো দিক, এসআইআর ডিটেলস চাওয়াটা কোনো খারাপ কিছু নয়। তো এই জায়গাটায় সংশোধনের খুব একটা বেশি দরকার নেই, তবে সরকার এই বিষয়টা দেখবে। আচ্ছা, এরপরে আসি বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখন ভাবুন, ফর্ম দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে, সেখানে শিশুর ডিটেলস নিয়ে কি করবে? শিশু কবে টিকা পেয়েছে পায়নি, পরিবারের আবার শিশু, এরকম নয় যে আপনার কেউ, পরিবারের শিশু, সে কিন্তু টিকা পেয়েছে কি পায়নি, সে কোন স্কুলে পড়ছে সেই স্কুলের ডিটেলস দিন, কত বছর পর্যন্ত সেই স্কুলে পড়ছে, এত কিছু ডিটেলস দেওয়া হয়েছে। এখন এই শিশুর জন্য যদি আলাদা করে স্কিম নিয়ে আসতে হয়, তাহলে সরকারের বক্তব্য এই ফর্ম থেকে হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্য সেটা হচ্ছে যে এখানে যে সমস্ত শিশুর ডিটেলস চাওয়া হচ্ছে, সেইটা যদি শিশু রিলেটেড কোনো প্রকল্প আসে সেখানে চাওয়া হোক, সেখানে যে আবেদন করবে সে ডিটেলস দেবে। কেন্দ্রীয় সরকারের সমস্ত ক্ষেত্রে পিএমশ্রী থেকে শুরু করে বিদ্যাঞ্জলি স্কিম, সমস্ত স্কিমে আলাদা আলাদা করে আবেদন হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কেন হচ্ছে যে পুরো একটা মাত্র ফর্মের মাধ্যমে সমস্ত স্কিমের ডিটেলস নিয়ে নেওয়া হচ্ছে? তো এই ক্ষেত্রে সরকারের সংশোধন খুব দরকার, আর সরকার আশা করছে এই বিষয়গুলোকে দেখবে। আচ্ছা, পুরো ছোট ছোট শিশুর সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে, তাদের টিকাকরণের সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি এগুলোতে পরিবর্তন আসবে। এরপরে আসি ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের সুবিধে পাচ্ছে কিনা। হ্যাঁ, এইটা জানা খুব দরকার, কারণ যদি ডিবিটির মাধ্যমে প্রকল্পের সুবিধে পায় তাহলে সরকারকে আর বেশি হেডেক করতে হবে না, সরকার ডাইরেক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকাটাকে ট্রান্সফার করে দেবে। তো এই বিষয়ে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। এইখানেও আমার মনে হয় একটা জিনিসের ছোট্ট পরিবর্তন দরকার, সেটা হচ্ছে যে আবেদনকারী রয়েছে সেই আবেদনকারী যে পার্সন রয়েছে তার পরিবারের সদস্যদের ডিবিটির ডিটেলস দেওয়া দরকার, কারণ পুরো পরিবার অনেক ডিটেলস কালেক্ট করতে হবে। তো সেই বিষয়গুলো দেখা দরকার, কারণ ভুলভাবে ফর্ম ফিল আপ করলে অনেক পরবর্তীকালে সমস্যা হবে, এটা মন্ত্রী নিজেই কিন্তু বলেছেন। এখানে সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য ভাবছে, নতুন করে সংশোধনের কথাও ভাবছে। এরকমও নয় যে এই জায়গাটাতে রিজিড হয়ে গেছে, যদিও আমার যতদূর মনে হচ্ছে এই পুরো ফর্মটা আমলাতান্ত্রিক একটা ফর্ম, অর্থাৎ যেখানে আপনার সমস্ত ডিটেলস নিয়ে সরকার কোনো সদর্থক ভূমিকা নিতে পারবে, সেই বিষয়ে কিন্তু এই ফর্মটা তৈরি করা হয়েছে। কিন্তু প্রশ্ন অনেক কিছু রয়েছে, বিতর্ক অনেক কিছু রয়েছে। আমরা 15 বছর কাটমানির শাসনকে কাটিয়ে এসেছি, 15 বছর অত্যাচারের শাসনকে কাটিয়ে এসেছি, 15 বছর দুর্নীতির শাসনকে কাটিয়ে এসেছি। মানুষ রামরাজ্য খুঁজছে এখন, প্রত্যাশা অনেক বেশি, তাই সরকারের উচিত এই প্রত্যাশাগুলোকে ভালোভাবে দেখা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের প্রয়োজন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ওপরে কাজ করা। আশা করছি এই সরকার কাজ করবে। এখন দেখার বিষয় পরবর্তীকালে সংশোধনের জন্য রাজ্য সরকার নতুন কী কী স্টেপ নেয়। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।